আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুরুতেই জানাবো এসএনএস হুমলন সংবাদ শিরোনাম। ইরানের মরুভূমিতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ পাইলটকে উদ্ধারে স্পেশাল ফোর্সের রুদ্ধশ্বাস অভিযান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন, আমেরিকাকে রুখতে শিশুদের কামানের খোরাক বানাচ্ছে ইরান, বিশ্বজুড়ে তোলপাড়। ক্যালিফোর্নিয়ায় আগুনের তাণ্ডব, স্প্রিংস ফায়ারে ভস্মীভূত মাইলের পর মাইল এলাকা, আতঙ্কে হাজারো মানুষ। এবং নিউ ইয়র্কে অভিবাসী শিবিরের নামে লুটপাট, $185 মিলিয়ন চুক্তিতে ভয়ঙ্কর দুর্নীতি, তোলপাড় সিটি হল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, একজন পাইলট উদ্ধার হলেও অন্যজন এখনও নিখোঁজ। শত্রুবেষ্টিত মরুভূমিতে অন্ধকারের সুযোগ নিয়ে নিজেকে লুকিয়ে রাখার এই মরণপণ লড়াই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মার্কিন বাহিনীর নাইট ভিশন কি পারবে পাইলটকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে? রোমাঞ্চকর এই উদ্ধার অভিযানের বিস্তারিত জানুন প্রতিবেদনে। শুক্রবার ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। বিমানে থাকা দুজন ক্রুর মধ্যে একজনকে মার্কিনের স্পেশাল ফোর্স উদ্ধার করতে পারলেও অন্যজন এখনও নিখোঁজ। পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের দুর্গম মরুভূমিতে এখন চলছে এক রুদ্ধশ্বাস সার্চ অপারেশন। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে নিখোঁজ পাইলটের জন্য সবচেয়ে বড় ঢাল হলো রাত। মার্কিন বাহিনীর কাছে উন্নত নাইট ভিশন এবং ইনফ্রারেড প্রযুক্তি থাকায় অন্ধকারের মধ্যেও তারা শত্রুর চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। অবসরপ্রাপ্ত মেরিন পাইলট ক্যাপ্টেন রনো আলভারাডোর ভাষায়, উই ওন দ্য নাইট, রাতের রাজত্ব আমাদের। সূর্যাস্ত পরবর্তী এই অন্ধকারই পাইলটকে শত্রুপক্ষ থেকে লুকিয়ে রাখতে সাহায্য করছে। একজন মার্কিন পাইলটকে শেরে নামক অত্যন্ত কঠিন প্রশিক্ষণ দেয়া হয়। বর্তমান সেই মাসল মেমোরি ব্যবহার করেই পাইলট হয়তো মরুভূমির উত্তপ্ত বালু আর শত্রুর চোখ এড়িয়ে আত্মগোপন করে আছেন। তবে প্রশ্ন অনেক, তিনি কি আহত? তার রেডিও কি সচল? মরুভূমির তীব্র গরমে তার কাছে কি পর্যাপ্ত পানি আছে? সময় যত গড়াচ্ছে ঝুঁকি ততই বাড়ছে। একদিকে ইরানি বাহিনী, অন্যদিকে মার্কিন উদ্ধারকারী দল। শুরু হয়েছে সময়ের সাথে পাল্লা দেয়ার লড়াই। ভোর হওয়ার আগেই কি তাকে উদ্ধার করা সম্ভব হবে, নাকি ধরা পড়বেন শত্রুর হাতে? অপারেশন এপিক ফিউরির ভয়াবহতায় কি দিশেহারা ইরান? চেকপোস্ট পাহারা থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সবখানে কি দেখা যাচ্ছে 12 বছরের শিশুদের? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তোলা গুরুতর যুদ্ধাপরাধের অভিযোগ এবং IRGCর নতুন এই বিতর্কিত প্রচারণা নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। শিশুদের হাতে কি তবে বইয়ের বদলে তুলে দেওয়া হচ্ছে মারণাস্ত্র? জানাচ্ছেন ফারজানা আফরোজ। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র 12 বছর বয়সী শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে অপারেশন এপিক ফিউরিতে কোণঠাসা হয়ে পড়া ইরান এখন শিশুদের ক্যানন ফডার বা কামানের খোরাক হিসেবে ব্যবহার করার এক বেপরোয়া প্রচারণা শুরু করেছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর হোমল্যান্ড ডিফেন্ডিং কম্ব্যাটেন্টস নামক এক ক্যাম্পেইন চালু করেছে। দেশটির ডিফো প্রেস নিউজ এজেন্সির প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল এক বালক ও বালিকা এক সেনা সদস্যের সামনে দাঁড়িয়ে আছে। এমনকি রাষ্ট্রীয় টিভিতে দেয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা দাবি করেছেন গ্লোবাল বুলি বা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে 12 থেকে 13 বছরের শিশুরাই নাকি সবচেয়ে বেশি আগ্রহী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে এসব শিশুকে AK-47 রাইফেলের মতো মারাত্মক অস্ত্র দিয়ে চেকপোস্ট পাহারা দেয়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং টহলের কাজে লাগানো হচ্ছে। শিশুদের যুদ্ধে নিয়োগ করা একটি ভয়াবহ যুদ্ধাপরাধ। রিপোর্ট অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ইরান এখন পর্যন্ত 244 জন শিশুর মৃত্যু হয়েছে। 80 দশকের ইরান ইরাক যুদ্ধের স্মৃতি কি তবে আবার ফিরে আসছে, যখন লাখ লাখ শিশুকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল? যুদ্ধের এই ভয়াবহ পরিণতি থেকে শিশুদের রক্ষা করা কি সম্ভব হবে না? ইরানের এই আত্মঘাতী পদক্ষেপ কি তাদের পতনকে আরো ত্বরান্বিত করবে? কচি হাতে খেলনার বদলে রাইফেল তুলে দেয়া কি কোনো বিপ্লবের অংশ হতে পারে? ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে আগুন,
এবার বিক্রেতাদের উপরে ৩.৫% ফুয়েল সারচার্জ চাপিয়ে দিল ই কমার্স জায়ান্ট অ্যামাজন। ইউপিএস বা ফেডেক্সের পথে হেঁটে অ্যামাজনের এই সিদ্ধান্ত কি ছোট ব্যবসায়ীদের দেউলিয়া করে দেবে? লন্ড্রি ডিটারজেন্ট থেকে টয়লেট পেপার সবকিছুর দাম কি তবে বাড়তে চলেছে? বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই প্রভাব আপনার পকেটে কতটা টান দেবে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। অনলাইন শপিং এর দুনিয়ায় কি দুর্দিন ঘনিয়ে আসছে? ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যাওয়ায় পরিবহন খরচ এখন আকাশচুম্বী। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের কেনাকাটায়। সম্প্রতি অ্যামাজন ঘোষণা করেছে যে তারা তাদের থার্ড পার্টি বিক্রেতাদের ওপর ৩.৫% হারে ফুয়েল অ্যান্ড লজিস্টিক্স সারচার্জ আরোপ করতে যাচ্ছে। 17 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্ত কি আপনার প্রিয় পণ্যের দাম বাড়িয়ে দেবে? অ্যামাজনের আগে ইউপিএস, ফেডেক্স এবং ইউএস পোস্টাল সার্ভিসের মতো সংস্থাগুলো একই পথে হেঁটেছে। যদিও অ্যামাজন দাবি করছে যে তাদের এই 17 সেন্টের গড় সারচার্জ অন্য ক্যারিয়ারগুলোর তুলনায় অনেক কম, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। বিশেষ করে যারা সাবান, ডিটারজেন্ট বা টয়লেট পেপারের মতো নিত্যপণ্য বিক্রি করেন তাদের মুনাফা এমনিতেই খুব কম থাকে। নতুন এই সারচার্জের পাশাপাশি অতিরিক্ত ট্যারিফ বা শুল্কের বোঝা ছোট কোম্পানিগুলোকে ব্যবসার লালবাতি জ্বালিয়ে দিতে পারে। পরিসংখ্যান বলছে প্রায় 30-40% বিক্রেতা এই বাড়তি খরচ সামলাতে পণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন। অন্যদিকে বিমান চলাচলের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়াও বাড়তে শুরু করেছে। ডোরড্যাশ বা উবার ইস্টের মতো অ্যাপগুলো সার্ভিস চার্জ বাড়ানোর পরিকল্পনা করছে। সব মিলিয়ে জ্বালানি সংকটের এই ঢেউ এখন সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে বড় আঘাত হানতে প্রস্তুত। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো যুদ্ধ শেষ হলেও এই সারচার্জগুলো কি আদৌ প্রত্যাহার করা হবে? ইতিহাস বলছে সাময়িক অজুহাতে দাম বাড়ানো হলেও পরবর্তীতে তা আর কমানো হয় না। 2026 সালের এই কঠিন সময়ে দাঁড়িয়ে অনলাইন শপিং থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার সবকিছুই এখন যুদ্ধের চড়া দাম দিতে বাধ্য হচ্ছে। প্রবল বাতাস আর লেলিহান শিখায় জ্বলছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া। মোরেনো ভ্যালির উপকণ্ঠে শুরু হওয়া স্প্রিংস ফায়ার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় 6.5 বর্গমাইল এলাকা পুড়িয়ে ছাই করে দিয়েছে। ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন শত শত মানুষ। আগুনের ধোঁয়ায় আকাশ এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় মোরেনো ভ্যালি কলেজ। শুক্রবার সকালে শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ছেন শত শত অগ্নি নির্বাপক কর্মী। হেলিকপ্টার এবং ওয়াটার ট্যাঙ্কারের সাহায্যে উপর থেকে পানি ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু ঘন্টায় 50 মাইল বেগের ঝড়ো বাতাস যেন আগুনের পালে হাওয়া দিচ্ছে। ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে মাইলের পর মাইল দূরে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে যে প্রবল বাতাসে গাছ উপড়ে বিদ্যুৎ বিভ্রাটও ঘটতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আগুনের উৎস এখনও অজানা হলেও মূল লক্ষ্য এখন জানমাল রক্ষা করা। প্রকৃতির এই রুদ্ররোষের সামনে মানুষ কি পারবে জয়ী হতে? পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির বিভাগের 50 দিনের নজিরবিহীন অচলাবস্থা। বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে কোস্টগার্ড ও ফেমার হাজার হাজার কর্মী। ডেমোক্রেটদের সাথে বাজেট যুদ্ধের মাঝেই বিশেষ মেমোরেন্ডামে সই করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আইনি জটিলতা এড়িয়ে কিভাবে পৌঁছবে এই অর্থ? জাতীয় নিরাপত্তা বনাম রাজনৈতিক সংঘাতের এই চরম মুহূর্তে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপ কি, দেখুন আমাদের প্রতিবেদনে। রেকর্ড গড়ল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শাটডাউন। টানা 50 দিন ধরে বেতনহীন অবস্থায় কাজ করছেন প্রায় 35,000 সরকারি কর্মচারী। গত 14 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা এই বেতনের কারণে কোস্টগার্ড, ফেমা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার নিয়ে টিকে থাকাই যখন চ্যালেঞ্জ, তখন এগিয়ে এলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
শুক্রবার এক প্রেসিডেন্সিয়াল মেমোর মাধ্যমে ট্রাম্প ডিএইচএস এর সমস্ত কর্মীকে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এই পরিস্থিতিকে একটি জাতীয় নিরাপত্তা সংকট হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের নির্দেশে বাজেট বিভাগ এবং ডিএইচএস প্রধান মার্ক ওয়েন মুলিনকে বলা হয়েছে এমন তহবিল ব্যবহার করতে যার সাথে এই বিভাগের কাজের যৌক্তিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় না থেকে বিকল্প উপায়ে কর্মীদের পকেটে টাকা পৌঁছানোর ব্যবস্থা করছেন তিনি। ট্রাম্প এই সংকটের জন্য সরাসরি ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। ডেমোক্র্যাটরা ইমিগ্রেশন আইন পরিবর্তনের দাবিতে অটল থাকায় এই অচলাবস্থা কাটছে না। তবে রিপাবলিকানরা একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন, যেখানে বিতর্কিত আইস এবং সিবিপি বাদে বাকি বিভাগগুলোকে দ্রুত অর্থায়ন করা হবে। টিএসএ কর্মীদের পর এবার পুরো ডিএইচএস এর জন্য ট্রাম্পের এই পদক্ষেপ কি স্থায়ী সমাধান আনবে, নাকি এটি আইনি লড়াইকে আরও উস্কে দেবে? সাধারণ কর্মীরা কি তাদের ন্যায্য পাওনা সময় মতো পাবেন? আকাশপথে বিলাসিতা কি এখন আরও সস্তা? প্রিমিয়াম কেবিনেও এবার ইকোনমি ক্লাসের মতো ভাড়ার বিভিন্ন স্তর চালু করছে ইউনাইটেড এয়ারলাইন্স। বেস, স্ট্যান্ডার্ড এবং ফ্লেক্সিবল এই 3 ক্যাটাগরিতে ভাগ হচ্ছে বিজনেস ও ফার্স্ট ক্লাসের টিকিট। তেলের দাম বৃদ্ধির চাপে যখন বিমান ভাড়া আকাশচুম্বী, তখন কি এই নতুন কৌশল সাধারণ যাত্রীদের জন্য স্বস্তি আনবে? প্রিমিয়াম ট্রাভেলারদের জন্য ইউনাইটেডের এই বড় পরিবর্তনের বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। আকাশপথে আরামদায়ক এবং বিলাসবহুল ভ্রমণ মানেই চড়া দামের টিকিট, কিন্তু সেই ধারণায় এবার বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রধান বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। তারা তাদের প্রিমিয়াম কেবিনগুলোতে অর্থাৎ বিজনেস এবং ফার্স্ট ক্লাসে ভাড়ার একটি নতুন টিয়ার্ড স্ট্রাকচার বা স্তর বিন্যাস চালু করার ঘোষণা দিয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে এখন থেকে আন্তর্জাতিক দীর্ঘ পথ, আন্তঃমহাদেশীয় এবং হাওয়াই রুটের প্রিমিয়াম কেবিনগুলোতে যাত্রীরা 3টি অপশন পাবেন: বেস, স্ট্যান্ডার্ড এবং ফ্লেক্সিবল। এর আগে কেবল ইকোনমি ক্লাসেই এই ধরনের স্তর বিন্যাস ছিল। নতুন এই নিয়ম অনুযায়ী বেস ক্যাটাগরিতে যাত্রীরা প্রিমিয়াম সিট পাবেন সবথেকে কম দামে, তবে সিট সিলেক্ট করা বা বাড়তি ব্যাগেজের জন্য আলাদা খরচ দিতে হতে পারে। স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে থাকবে ফ্রি সিট সিলেকশন এবং অতিরিক্ত ব্যাগেজের সুবিধা। আর যারা সর্বোচ্চ স্বাধীনতা চান তাদের জন্য থাকছে ফ্লেক্সিবল ক্যাটাগরি, যা সম্পূর্ণ রিফান্ডেবল বা ফেরতযোগ্য। 2026 সালে এই সময় দাঁড়িয়ে যখন জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন ইউনাইটেড এয়ারলাইন্সের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানিটি মনে করছে প্রিমিয়াম গ্রাহকরা চড়া ভাড়ার সময়ও ভ্রমণ থেকে পিছিয়ে আসেন না, তাই তাদের আরও বেশি পছন্দ এবং নমনীয়তা দিতেই এই আয়োজন। এই মাসের শেষেই নির্দিষ্ট কিছু রুটে এই সুবিধা শুরু হবে এবং বছর জুড়ে তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। আকাশপথে ইউনাইটেড এয়ারলাইন্সের এই পদক্ষেপ কি অন্য এয়ারলাইন্সগুলোকেও একই পথে হাঁটতে বাধ্য করবে? সাধারণ যাত্রীদের জন্য কি এটি সুবিধার হবে, নাকি কেবল পকেট কাটার নতুন ফন্দি? ন্যূনতম মজুরি বৃদ্ধি কি আসলে শ্রমিকদের সাহায্য করছে, নাকি সরকারের ট্যাক্স বাড়ানোর একটি গোপন হাতিয়ার? ক্যালিফোর্নিয়ার রেস্তোরাঁ ব্যবসায়ীরা এখন খাদের কিনারে। বেতন বাড়লে স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে পেরোল ট্যাক্স, যার বোঝা পড়ছে সাধারণ মানুষের পকেটে। কেন নো ট্যাক্স অন টিপস প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না রাজ্য সরকার? চড়া দাম আর কর্মী ছাঁটাইয়ের এই দুষ্ট চক্রের আড়ালে থাকা আসল অর্থনৈতিক সত্য জানতে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। যখনই কোনো বড় শহর বা রাজনীতিবিদেরা ন্যূনতম মজুরি এক লাফে অনেকটা বাড়ানোর ঘোষণা দেন, তখন চিত্রনাট্যটা একই থাকে। বলা হয় এটি শ্রমিকদের সাহায্যের জন্য, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা গণিত আমরা প্রায়ই এড়িয়ে যাই। সত্য হলো, অধিকাংশ রেস্তোরাঁ মালিক তাদের কর্মীদের বেশি দিতে চান, কিন্তু সামর্থ্যে কুলায় না। রেস্তোরাঁ ব্যবসা চলে মাত্র 3% থেকে 5% লাভের মার্জিনে। যখন জোর করে মজুরি বাড়ানো হয়, তখন মালিকের সামনে পথ থাকে 3টি: কর্মীদের কাজের সময় কমিয়ে দেওয়া, মেনুর দাম বাড়ানো, অথবা ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। মজুরি বাড়লে সরকারের ট্যাক্স সংগ্রহ স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় এটি একটি বিশাল বোঝা। প্রকৃত উদ্দেশ্যে যদি শ্রমিককে সাহায্য করা হতো, তবে সবচেয়ে সহজ সমাধান হতো পেরোল ট্যাক্স কমানো। এতে খাবারের দাম বাড়তো না, আবার শ্রমিকের পকেটেও বেশি টাকা থাকতো। কিন্তু এতে সরকারের রাজস্ব বাড়ে না বলে এটি নিয়ে আলোচনা কম হয়।
একজন দক্ষ কর্মীকে জিজ্ঞেস করলে তিনি বলবেন মজুরি বাড়ানোর চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ শিফট পাওয়া এবং টিপসের ওপর ট্যাক্স না দেওয়া। কিন্তু সরকার সেই টিপসের ওপরও ট্যাক্স বসিয়ে রেখেছে। ন্যূনতম মজুরি বাড়ানো এখন শ্রমিক উন্নয়নের চেয়েও ট্যাক্স আদায়ের কৌশল হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে। লোভী ব্যবসায়ী বনাম অসহায় শ্রমিক, এই বয়ানটি রাজনৈতিকভাবে জনপ্রিয় হলেও অর্থনৈতিকভাবে ফাঁপা। যদি আমরা সত্যি শ্রমিকদের পাশে দাঁড়াতে চাই তবে তাদের ট্যাক্সের বোঝা কমাতে হবে এবং ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। জরুরি অবস্থার দোহাই দিয়ে নিউ ইয়র্কবাসীর কোটি কোটি ট্যাক্সের টাকা কি তবে লুটে নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট? সাবেক পুলিশ সার্জেন্ট থেকে শুরু করে ব্রুকলিনের হেভিওয়েট ডেমোক্রেট নেতাদের নাম জড়িয়ে পড়ছে $185 মিলিয়ন এই বিশাল দুর্নীতিতে। বিনা টেন্ডারে দেওয়া ইমার্জেন্সি কন্ট্রাক্ট কি এখন জালিয়াতির নিরাপদ স্বর্গ? নিউ ইয়র্কের শেল্টার ব্যবসার আড়ালে থাকা এই অন্ধকার জগতের রুদ্ধশ্বাস তদন্ত প্রতিবেদন দেখুন। নিউ ইয়র্ক সিটির রুজভেল্ট হোটেল বা বড় বড় অভিবাসী শেল্টারগুলোর বাইরে যখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে সাহায্যের অপেক্ষা করছে, ঠিক তখনই পর্দার আড়ালে চলছে কোটি কোটি টাকার লুটপাট। সম্প্রতি এক সাবেক পুলিশ সার্জেন্ট সহ 4 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা আসলে আইসবার্গের চূড়া মাত্র। দুর্নীতির এই মরণফাঁদ পাতা হয়েছে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি কন্ট্রাক্টস এর নামে। কোভিড মহামারী এবং পরবর্তী অভিবাসী সংকটের দোহাই দিয়ে টেন্ডার ছাড়াই শত শত কোটি ডলারের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানিকে। নিয়মকানুন শিথিল থাকার সুযোগে এক ব্রুকলিন ভিত্তিক এনজিও একাই $185 মিলিয়ন কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে, যার বিনিময়ে সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়েছে বিশাল অঙ্কের ঘুষ ও কিকব্যাক। এই তদন্তের জালে কেবল ছোটখাটো অপরাধী নয়, বরং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের আত্মীয়দের নামও জড়িয়ে পড়ছে। মেয়র অ্যাডামসের প্রশাসনের অধীনে এমন কিছু কোম্পানিকে $100 মিলিয়ন কাজ দেওয়া হয়েছে, যারা কিনা অবিকৃত খাবার এবং খালি হোটেলের রুমের জন্য সিটির কাছে বিল পাঠিয়েছে। এমনকি লাইসেন্সবিহীন সিকিউরিটি গার্ড নিয়োগের মতো ঘটনাও ঘটেছে। জনগণের ট্যাক্সের টাকা যখন জনকল্যাণের বদলে কতিপয় অসাধু চক্রের পকেটে যায়, তখন তা সিস্টেমের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। সিটি কাউন্সিল এখন 30 দিনের বেশি এই ইমার্জেন্সি কন্ট্রাক্ট না রাখার আইন আনার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, যারা ইতোমধ্যে এই টাকা লুট করেছে তাদের কি উপযুক্ত শাস্তি হবে? নিউ ইয়র্কের দোকানদাররা কি আপনার নগদ টাকা নিতে অস্বীকার করছে? তবে জেনে রাখুন, তারা সরাসরি আইন ভাঙছে। সম্প্রতি নিউ ইয়র্ক রাজ্যে একটি নতুন আইন কার্যকর হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য নগদ অর্থ বা ক্যাশ গ্রহণ করা বাধ্যতামূলক করেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ম্যানহাটনের শত শত দোকান এখনও এই নিয়ম মানছে না। এমনকি মেডিসন স্কোয়ার গার্ডেন বা ইয়াঙ্কি স্টেডিয়ামের মতো বড় ভেন্যুগুলো এক অভিনব কৌশলে এই আইন এড়িয়ে যাচ্ছে। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে যে কোনো দোকানে খাবার বা পোশাকের জন্য আপনি নগদ টাকায় দাম মেটাতে পারবেন। কোনো দোকানদার শুধু ক্রেডিট কার্ড দাবি করলে তা এখন থেকে অবৈধ। তবে চতুর ব্যবসায়ীরা রিভার্স এটিএম ব্যবহার করে এর ফাঁক ফোকর বের করেছে। এখানে নগদ টাকা দিলে মেশিনটি আপনাকে একটি অস্থায়ী ডেবিট কার্ড দেবে। আইনে বলা আছে, যদি কোনো প্রতিষ্ঠানে এমন মেশিন থাকে এবং সেখানে বাড়তি ফি না নেওয়া হয়, তবে তারা সরাসরি ক্যাশ না নিলেও চলবে। 2021 সাল থেকে এই আইন অমান্য করায় নিউ ইয়র্ক সিটিতে প্রায় 500টি সমন জারি করা হয়েছে। ডিজিটাল যুগে এই ক্যাশ পেমেন্ট আইন কি আসলেই কার্যকর হবে, নাকি রিভার্স এটিএমের মতো প্রযুক্তি শেষ পর্যন্ত জয়ী হবে? এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।